হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম এভরিওয়ান। আমরা পর্ষদের টেস্ট পেপার সলভ করছিলাম। যতগুলো পেজ আছে ম্যাথামেটিক্সের আমরা 36 নম্বর সলভ করে দিচ্ছি, শর্ট কোশ্চেন 1 নম্বর আর 2 নম্বর মিলিয়ে। আজকে আমরা লাস্ট যে পেজটা আছে সেটা সলভ করব। এর আগে সমস্ত পেজ সলভ করা হয়ে গেছে, আমাদের প্লেলিস্ট তৈরি করা আছে চ্যানেলের। সেই প্লেলিস্টে তোমরা দেখতে হবে, যা অসুবিধা হবে সেখান থেকে দেখে নিতে হবে। প্রত্যেকটা পেজ সেপারেটলি প্লেলিস্টে প্রত্যেকটা ক্লাস রাখা আছে, ঠিক আছে? তাহলে আমরা শুরু করছি। লাস্ট পেজ যেটা আছে 434 পাতায় মল্লিক পাড়া বিদ্যানিকেতনের যে প্রশ্নটা ম্যাথামেটিক্সের, একের দাগের একেরটা আছে x² - 5x + k = 12। একের দাগের একেরটা x² - 5x + k = 12 আছে। এইটা বলছে এই সমীকরণের বীজদ্বয়ের গুণফল -3 হলে k এর মান কত? তাহলে এটাকে সাজিয়ে নিতে হবে। প্রথমে x² - 5x + k - 12। তাহলে আলফা আর বিটা যদি বীজ হয়, বীজের গুণফল আলফা বিটা = হয় c/a। সি এর মান কত? k - 12 এটা, আর এর মানে এখানে 1। শর্তানুসারে k - 12/1 = বীজের গুণফল -3 বলে দিয়েছে। তাহলে এটা -3 বা k - 12 = -3 বা k = -3 + 12 বা k = 9 আসছে এখানে। k = 9 এটা আছে অপশানে, আছে। একের দাগের একের এটা, একের দাগের একের অপশান এতে 9 আছে। এবার দুইয়েরটা দেখো কি হবে। দুইয়েরটা যাচ্ছে, দেখো দুইয়েরটা বলেছে ও কেন্দ্রবৃত্তে PQ ব্যাস PR = RQ। এটা ও কেন্দ্রবৃত্তে ও কেন্দ্র PQ ব্যাস। এখানে যদি আর বিন্দু হয় PR = RQ হবে, PR আর RQ সমান হবে। তাহলে এটা ব্যাস হলে অটোমেটিক্যালি এটা 90 ডিগ্রি কোণ হবে, অর্ধবৃত্তস্থ কোণ, সমকোণ, ঠিক আছে? তাহলে বিপরীত কোণগুলো কত করে হবে? এই কোণগুলো, এই কোণ আর এই কোণ সমান, এই কোণ এইটা সমান বলে দিয়েছে। PR আর RQ এখানে দুটো বাহু সমান, PR আর RQ দুটো বাহু সমান বলে দিয়েছে। তাহলে দুটো বাহু সমান বলে দিলে তাদের বিপরীত কোণগুলোও সমান হবে, ঠিক আছে? তাহলে এই কোণটা 90 ডিগ্রি, এই কোণটা 90 ডিগ্রি হয়ে যাচ্ছে। এই কোণটা ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি 180, তার মানে এই দুটো সমষ্টি কত হবে? 180 - 90 90। তাহলে এই দুটো কোণ 45 করে হবে। RPQ কোণের মান চেয়েছে, RPQ = 45 ডিগ্রি। কোন অপশানে আছে 45? এটা হচ্ছে অপশান ডি আছে, দুইয়েরটা অপশান ডি 45 ডিগ্রি, অপশান ডি 45 ডিগ্রি। তিনেরটায় যাচ্ছে। তিনেরটা দেখো কি বলেছে। তিনেরটা বলছে sin θ + cosec θ 2 sin 7θ + cosec 7θ এটা = 2 দেওয়া আছে, কিন্তু এর মান কত এটা হবে? আবারও বলছি, দেখো এটা যে আছে কোশ্চেনটা এরকম হবে, sin θ + cosec θ = 2 হলে sin এর পাওয়ারে 7θ + cosec 7θ এর মান কত? এর মান কত? কোশ্চেনটা এইরকম হবে, ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা নির্ণয় করতে পারবো sin θ cosec মানে 1/sin = 2, বা এটা sin θ লসাগু, এইটা হয়ে যাবে sin² θ + 1 = 2 sin θ, বা sin² θ + 1 = আচ্ছা এইটা 2 হবে, এখানে একবারে আমরা লিখে দিয়েছি sin² θ + 1 = 2 sin θ হবে, বা sin² θ - 2 sin θ + 1 = 0। তাহলে sin θ - 1 তার স্কোয়ার সমান 0। তাহলে এখানে হয়ে যাবে sin θ - 1 = 0। তাহলে sin θ = 1। তাহলে cosec θ কত হবে? cosec θ মানে 1/sin θ, sin θ এর মান তাহলে 1/1 1 হয়ে যাচ্ছে, ঠিক আছে? তাহলে sin এর পারে 7θ + cosec এর পারে 7θ এর মান কত? sin 7θ + cosec 7θ, তার মানে হচ্ছে sin θ এর পাওয়ারে 7 প্লাস cosec θ এর পাওয়ারে 7। এইটার মান 1, 1 এর পাওয়ারে 7 প্লাস 1 এর পাওয়ারে 7, এটা 1 + 1 হবে, তার মানে 2 আসছে। 2 অ্যান্সার হবে, ঠিক আছে? আর কোশ্চেনটাও কিন্তু এইরকমই হবে, যেরকম লিখে দিয়েছি বোর্ডে। তাহলে এটা কোন অপশানে আছে? তিনেরটা অপশান বি, অপশান বি 2। চারেরটার দিকে যাচ্ছি, দেখো
পরেরটা বলেছে আসল ও বার্ষিক সুদের হার 4:1। তাহলে আমরা এখানে ধরে নেব অবশ্যই আসল আমরা ধরে নেব 4x, চারেরটা আসল আমরা ধরে নেব 4x টাকা আর সুদ x টাকা, যেহেতু 4:1 বলে দিয়েছে, আসল আর সুদ 4:1 অনুপাতে আছে, ঠিক আছে, এটা বলা আছে। আচ্ছা, তাহলে সুদের হার চেয়েছে, বার্ষিক সুদের হার বলেছে, তাহলে সুদের হার আমি যদি আর ধরে নিই তাহলে x = মানে আই সুদ যেটা, পি মানে আসলটা, সুদের হার আর, টি 1 বছর বাই 100, এইটা হবে, ঠিক আছে। তাহলে এখানে হয়ে যাচ্ছে 4x ইন্টু আর = 100 ইন্টু এক্স, বা আর = কত হবে 100 ইন্টু এক্স বাই, এইটা হয়ে যাবে 4x, x কেটে গেল, 100কে 4 দিয়ে গেলে 25 হচ্ছে, আর = 25, 25% হচ্ছে। তাহলে সুদের হার হয়ে যাবে 25%, অপশান এতে আছে। হ্যাঁ, আমাদের একটা বাদ বললো, এটা 5-এরটা করে ফেললাম, 4-এরটা করছি। 5-এরটা অপশান এ 25%, 5-এরটা অপশান এ 25%, এটা আমরা 5-এরটা সলভ করে ফেললাম। এবার 4-এরটা করছি, দেখো একটা তথ্য দেওয়া আছে 4-এরটা, 2 4 3 5 4 4 2 4 3 5 4 4 2 4 3 5 4 4 2 4 3 5 4 4 5 4 6 5 4 6 3 3 6 3 9, 9টা আছে, ঠিক আছে। তাহলে এই তথ্যের সংখ্যাগুরু মান আমরা ছোট থেকে বড় আকারে সাজিয়ে নিই আগে, যে সংখ্যাটা সবচেয়ে বেশি বার থাকবে সেটাই হচ্ছে সংখ্যাগুরু মান। এখানে 2 একবারই আছে, 3 আছে একবার, 3ও একবারই আছে, 4 কটা আছে 1টা 2টো 3টে 4টে, 4 4 4 4, 5 আছে 2টো, 5 5 6, তাহলে 3 6 9, 4 বার 4 আছে, সংখ্যাগুরু মান 4 হবে, সর্বাধিক সবচেয়ে বেশি বার আছে, ঠিক আছে। তাহলে এটা অপশান সিতে 4 আছে, তাহলে অপশান সি 4, ঠিক আছে, এটাই হবে। নেক্সট দেখো 6-এরটা, ছয়টা কি বলেছে দেখি। 6-টা, একটি নিরেট গোলকের আয়তন ও বক্রতলের ক্ষেত্রফলের সাক্ষ্যমান সমান, ব্যাসার্ধের দৈর্ঘ্য কত? গোলকের ব্যাসার্ধ যদি আমরা আর ধরে নিই, আয়তন কত 4/3 পাই আর কিউব সমান 4 পাই আর স্কোয়ার, এটা বক্রতলের ক্ষেত্রফল। তাহলে পাই আর স্কোয়ার যদি উভয় দিক থেকে তুলে দিই, 4/3 আর = 4 হয়ে যাচ্ছে, তাহলে 4 আর = 3 4 12, বা আর = 3 হয়ে যাচ্ছে, ব্যাসার্ধ 3 একক, ব্যাসার্ধ 3 একক হচ্ছে, এটা আছে অপশান বিতে আছে। তাহলে 6-এরটা অপশান বি 3 একক, এইটা আসছে, ঠিক আছে। নেক্সট দেখো 2-এর দাগের শুরু করবো আমরা, এবার শূন্যস্থান পূরণ শুরু করবো 2-এর দাগের। দুই জায়গায় বলেছে cos স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা এ হলে cos 4 থিটা মাইনাস সাইন 4 থিটা কত হবে? 2-এর দাগের একে শূন্যস্থান, শূন্যস্থান পূরণ দেওয়া আছে cos স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা সমান এ, অতএব cos 4 থিটা মাইনাস সাইন 4 থিটা সমান কত হবে? এই হয়ে যাবে cos স্কোয়ার থিটা তার স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার থিটা তার স্কোয়ার, এইটা হবে, ঠিক আছে। তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা প্রয়োগ করে দিই, a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, সাইন স্কোয়ার কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটার মান হয় 1, এইটার মান বলে দেওয়া আছে a, 1 ইন্টু এ = এই হয়ে যাবে, তাহলে শূন্যস্থানে এ হবে, ঠিক আছে। এগুলো কষার কোনো দরকার নেই, তোমরা রাফে কষে নিয়ে জাস্ট অ্যান্সারটুকু লিখে দিলেই হবে। পূর্ণ বাক্যে অ্যান্সারটা লিখে দিলে ভালো হয়, আমি শুধুমাত্র শূন্যস্থান দিয়ে লিখে দিচ্ছি, কিন্তু জাস্ট অ্যান্সারটুকু এরকম লিখলেই পুরো নাম্বারে 1 নম্বর পেয়ে যাবে। কিন্তু 2 নম্বর থেকে যেগুলো 2 নম্বর আছে সেগুলো কিন্তু ভালোভাবে কষে দেখাতে হবে। 2-এরটা দেখো, দুইয়েরটা বলেছে
1 টাকার 1% হার সরল সুদে 1 মাসের সুদ কত হবে? 1 টাকার 1% হার সুদে 1 মাস মানে 1/12 বছর, তাহলে 1/12 হয়ে যাবে। সুদটা কত হবে? 100 PRT/P 1 টাকা আর 1% টি হচ্ছে 1 মাস মানে 1/12 বছর, সুদ এত টাকা হবে। তাহলে 1/1200 এত টাকা হচ্ছে। 1 টাকার 1% হারে 1 টাকার 1% হারে সরল সুদে 1 মাসের সুদ হবে 1/1200 টাকা হবে। ঠিক আছে, তাহলে এটা 2-এরটা 1/1200 এইটা উত্তর আসবে। 3-এরটা দেখো, 3-এরটা কি বলেছে? সকল বর্গক্ষেত্র ড্যাশ। সকল বর্গক্ষেত্র আমরা সকল বর্গক্ষেত্র কি বলতে পারি? আমরা এখানে আয়তক্ষেত্র বলবো সকল বর্গক্ষেত্র, কারণ আয়তক্ষেত্রের আয়তক্ষেত্র 4টি কোণ সমকোণ, বর্গক্ষেত্র 4টি কোণ সমকোণ হয়। আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলো যখন 4টি বাহু যখন সমান হয়ে যাবে, বিপরীত বাহুগুলো যখন পরস্পর বিপরীত দৈর্ঘ্য প্রস্থ আলাদা আলাদা থাকে, 4টি বাহু যখন সমান হয়ে যাবে সেটাই বর্গক্ষেত্র হবে। তাহলে সকল বর্গক্ষেত্র অবশ্যই সেটা আয়তক্ষেত্র, এখানে আমরা আয়তক্ষেত্র বলবো। 4-এরটা কি বলেছে? একমুখ কাটা একটি পেন্সিলের আকার শঙ্কু ও ড্যাশের সমন্বয়। এইরকম একটা পেন্সিল হয়, পেন্সিল তো এইরকম হয়, এই মুখটা এইরকম থাকে, এই মুখটা কাটা হয় একমুখ কাটা পেন্সিলের। এইটা হচ্ছে শঙ্কু, এত এই যে ছবিটা আছে এটা শঙ্কুর ছবি, এইখানটা এই যে শেষটা ছবিটা আছে এটা শঙ্কুর ছবি, আর এটা চোঙ। ঠিক আছে, লম্ববৃত্তাকার চোঙ যেটা হয়, তাহলে এটা হবে শঙ্কু ও ড্যাশের সমন্বয়, শঙ্কু ও লম্ববৃত্তাকার চোঙের সমন্বয় হবে। ঠিক আছে, শঙ্কু ও লম্ববৃত্তাকার চোঙ হবে। চিত্রটা বুঝতে পারলে? লম্ববৃত্তাকার চোঙ, লম্ববৃত্তাকার চোঙের সমন্বয়, শঙ্কু ও লম্ববৃত্তাকার চোঙের সমন্বয়। 5-এরটা দেখো, sin θ - 30 = হাফ হলে cos θ এর মান কত? sin θ - 30 = হাফ বা sin θ - 30 সমান sin 30 এর মান হাফ। উভয় দিকে আমরা যদি সাইন তুলে দিই, θ - 30 সমান 30 হয়ে যাবে, বা θ সমান 30 + 30 বা θ সমান 60 ডিগ্রি হয়ে যাচ্ছে। তাহলে cos θ এর মান চেয়েছে, cos θ = cos 60। cos 60 এর মান কত? cos 60 এর মানও হাফ, cos 60 এর মানও হাফ, তাহলে এখানে শূন্যস্থানে হাফ হবে। 6-এরটা ঠিক আছে, শূন্যস্থানে হাফ হবে। অর্ধবৃত্তস্থ কোণ হলো ড্যাশ। অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ। তোমাদের একটা উপপাদ্য আছে, উপপাদ্যটা দেখবে। অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ, অর্ধবৃত্তস্থ কোণ ড্যাশ দেওয়া আছে, অর্ধবৃত্তস্থ কোণ সর্বদা সমকোণ হয়। এবার আমরা 3-এর দাগে শুরু করব, 2-এর দাগেগুলো কমপ্লিট হয়ে গেল। তিনের দাগের 1-এরটা কি বলেছে? 3-এর দাগের 1-এরটা সত্য মিথ্যা 3টি অসমরেখ বিন্দু দিয়ে একটি মাত্র বৃত্ত আঁকা যায়। এটা তোমাদের উপপাদ্যের বৃত্তের যে প্রথম চ্যাপ্টার আছে সেখানে বলে দেওয়া আছে 3টি অসমরেখ দিয়ে একটি মাত্র বৃত্ত অঙ্কন করা যায়। এই তথ্যটা একদমই সত্য, ঠিক। 2-এর এখানে কষার কিছু নেই, এগুলো মনে রাখতে হবে। ত্রিভুজ এবিসি এর একোণ 90 ডিগ্রি। ত্রিভুজ এবিসি এর বলা আছে ত্রিভুজ এবিসি এর একোণ 90 ডিগ্রি। তাহলে ত্রিভুজ এবিসি, তাহলে ত্রিভুজের 3টে কোণের সমষ্টি 180 হয়, তাহলে কোণ বি প্লাস কোণ সি কত হবে? বাকি দুটো কোণের সমষ্টি 90 হবে নিশ্চয়ই, ঠিক আছে। আচ্ছা, তাহলে বলেছে সাইন বি = cos সি দেওয়া আছে, তাহলে সাইন বি = আমরা লিখতে পারি বি এর জায়গায় 90 - সি লিখতে পারি তো। তাহলে সাইন 90 - সিটা cos থিটা, cos সি হয়ে যাচ্ছে। এখান থেকে বি = সি, ওদিকে গেলে 90 - সি, সাইন 90 - সিটা cos থিটা হয়, থিটার জায়গায় সি আছে, তাহলে cos সি হয়ে গেল। তাহলে বলে দেওয়া আছে বইয়ে সাইন বি = cos সি, আমরা প্রমাণ করে দেখিয়ে দিলাম সাইন বি = cos সি হচ্ছে, তাহলে তথ্যটা সঠিক সত্য। 3-এরটা দেখো, 3-এরটা বলা আছে রেডিয়ান কোণ একটি ধ্রুবক কোণ, এটা সত্য হবে। রেডিয়ান কোণ ধ্রুবক কোণ, উত্তর যাই থাকুক রেডিয়ান কোণ ধ্রুবক কোণ সত্য হবে।
একটি তল দ্বারা গঠিত ঘনবস্তু হলো বল। একটি তল দ্বারা গঠিত ঘনবস্তু হলো বল, এই তথ্যটাও সঠিক। একটি তল থাকে, একটি তল থাকে, ঠিক আছে, সত্য হবে এটাও। কোনো সমতল থাকে না বলের ক্ষেত্রে। 5এরটা বলছে cos 0 cos 1 cos 2 cos 3 ইজ ইকুয়াল ডট ডট cos 90 এর মান কত, মানে গুণ আকারে আছে। তাহলে cos 0 cos 1 ডট আছে মানে গুণ আকারে, ঠিক আছে, cos 2 বুঝে নিতে হবে এটা, ইন্টু cos 90। cos 90-র ভ্যালু 0, এটা cos 90-র ভ্যালু 0, 0-র সঙ্গে যে কোনো সংখ্যা গুণ করলে 0ই হয়, তাহলে পুরো ভ্যালুটা 0 হয়ে যাবে, 0 মান হবে। কি বলেছে, এর মান 1 কিন্তু এর মান 0, এর মান যেহেতু 0 তাহলে এর সঙ্গে 0-র সঙ্গে যে কোনো মান গুণ করলে 0ই হবে। 1 বলে দেওয়া আছে, তার মানে মিথ্যা বলা আছে। 6এরটায় যাচ্ছি, 6এরটায় যাচ্ছি, দেখো তথ্য আছে একটা 2445754। 2445754 বলেছে সংখ্যাগুরু মান 4। আমরা ছোট থেকে বড় আকারে সাজিয়ে নিই। 2 4 কবার আছে 3 বার, 4 4 4 5 2 বার, আর 7 একবার, 4 3 বার আছে, তাহলে সংখ্যাগুরু মান 4। এখানে কি বলা আছে, সংখ্যাগুরু মান 4, তা আমরা সত্য, সঠিক দেওয়া আছে। যে মানটা সবচেয়ে বেশি বার থাকে সেটাই সংখ্যাগুরু মান। এখানে 4 সবচেয়ে বেশি বার আছে 3 বার, তাহলে সংখ্যাগুরু মান 4 বইয়ে বলে দেওয়া আছে, তাহলে সত্য এটা, ঠিক আছে। দেখো এর সাথে সাথেই 3 নাম্বারগুলো কমপ্লিট হলো। এবার 4 নাম্বার অঙ্ক আমরা শুরু করবো। 4-এর দাগে 2 নাম্বার করে, যেগুলো 2 নাম্বার করে প্রত্যেকটা অঙ্ক ভালোভাবে কষে দেখাতে হবে, তবে 2-এ 2 পাওয়া যাবে। প্রথমটা কি বলেছে দেখি, বলছে কোনো অংশীদারি ব্যবসায় ABC 3 জনের মূলধন অনুপাত 1/6 1/5 1/4, বছর শেষে 3,700 টাকা লাভ হলে B এর লাভাংশ কত? ABC এর মূলধন অনুপাত 1:6:1:5:1:4, তাহলে এদের লসও কত 60। 60 দিয়ে আমরা যদি গুণ করি, আমরা যদি ভগ্নাংশে পূর্ণ সংখ্যা আনতে চাইছি, 60 দিয়ে গুণ করলে 6 10 60 10 হবে। আচ্ছা 5 12 60 12, 4 15 60 15, এইটা অনুপাত হয়ে যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা কি বলেছে, বলেছে বছর শেষে 3,700 টাকা লাভ হয়। বছর শেষে 3,700 টাকা লাভ হয়, অতএব লাভ্যাংশ থেকে বি পাবে। বি কত পাবে, বি পাবে, এখানে বি এর আছে 12 বাই টোটাল করলে এখানে 37 হয়ে যাচ্ছে, ইন্টু 3,700 এত টাকা, এইটা কেটে গেলে 100 হয়ে যাচ্ছে, তার মানে 1200 টাকা এইটা আসছে, ঠিক আছে, 1200 টাকা অ্যান্সার আসছে। এবার দেখো 2-এরটা কি বলেছে, ax² + bx + c = 0, a ≠ 0 আছে, সমীকরণের বীজ একটি অপরটির দ্বিগুণ। 2-এরটা শুরু করছি, দেখো ax² + bx + c = 0, ঠিক আছে। ধরি সমীকরণের একটি বীজ আলফা, সমীকরণের একটি বীজ অপরটির দ্বিগুণ। ধরি এটা তোমাদের বইয়ে আছে অঙ্কটা, ধরি একটি বীজ আলফা, অতএব অপর বীজ কত হবে, অপর বীজ দ্বিগুণ বলেছে, অপর বীজ = 2 আলফা, অতএব 2 আলফা প্লাস আলফা সমান -b/a মাইনাস b/a, বা 3 আলফা সমান -b/a, বা আলফা = -b/3। আলফার মানটা আমরা বের করে নিলাম। এবার বীজদ্বয়ের গুণফল আবার বলে লিখবে, আবার আলফা ইন্টু 2 আলফা, বীজদ্বয়ের গুণফল কত হয়, c/a হবে, বা 2 আলফা স্কোয়ার = c/a। এবার আলফার ভ্যালুটা এখান থেকে পুট করছি, 2 ইন্টু -b/3a তার স্কোয়ার = c/a,
তোমার পরপর বসে যাবে, জায়গা নেই বলে আমরা এদিকে করছি। 2 ইন্টু এটা হয়ে যাচ্ছে মাইনাসের স্কোয়ার হলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, ঠিক আছে, মাইনাসটা থাকছে না। বি স্কোয়ার বাই 9a স্কোয়ার ইজ ইকুয়াল টু সি বাই এ, বা 2ab স্কোয়ার ইজ ইকুয়াল টু 9a স্কোয়ার সি, এ কেটে দিলে 2b স্কোয়ার ইজ ইকুয়াল টু 9ac হয়ে যাচ্ছে। প্রমাণ হয়ে গেল, ঠিক আছে, এটাই প্রমাণ করতে বলেছে, 2b স্কোয়ার ইজ ইকুয়াল টু 9ac। এইভাবেই করতে হবে, এক্স্যাক্ট এইভাবেই করতে হবে। 3-এরটা দেখো, তিনের কি বলেছে, এক্স স্কোয়ার প্লাস 5y স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস 5y স্কোয়ার প্লাস 9z স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস 5y স্কোয়ার প্লাস 9z স্কোয়ার, হ্যাঁ, মাইনাস 2y ইন্টু 2x প্লাস 3z, মাইনাস 2y ইন্টু 2x প্লাস 3z, এইটা আছে। ইজ ইকুয়াল টু 0 বলে দেওয়া আছে। ইজ ইকুয়াল টু 0 হলে x ইস টু y ইস টু z কত, ইজ ইকুয়াল টু 0 বলা আছে, ঠিক আছে, এই মানটা দেওয়া আছে এক্স স্কোয়ার। তাহলে এখান থেকে দেখো, এখান থেকে আমরা পাবো কি, তাহলে এক্স স্কোয়ার পেতে পারি। আচ্ছা, এটা গুণ করলে মাইনাস 4xy, 4xy হলে নিশ্চয়ই আমাদের 4y স্কোয়ার হতে হবে, প্লাস y স্কোয়ার, এখান থেকে মাইনাস 3 দুগুণে 6yz হচ্ছে, এটাকে ম্যাচ করাতে হলে 9z স্কোয়ার হতে হবে, ইজ ইকুয়াল টু 0, বা এইটা হয়ে যাচ্ছে x মাইনাস 2y তার হোল স্কোয়ার প্লাস এটা y মাইনাস 3z তার স্কোয়ার। এদের দুটো বর্গের সমষ্টি 0 হলে তারা পৃথক পৃথকভাবে 0 হয় আমরা জানি, অতএব x মাইনাস 2y তার স্কোয়ার ইজ ইকুয়াল টু 0, অতএব x মাইনাস 2y সমান 0, বা x সমান 2y, বা x বাই y ইজ ইকুয়াল টু 2/1, অতএব x ইস টু y সমান 2:1। আবার y মাইনাস 3z তার স্কোয়ার সমান 0, বা y মাইনাস 3z সমান 0, বা y বাই z ইজ ইকুয়াল টু এটা 3/1 হবে, বা y ইস টু z সমান 3:1 হচ্ছে, ঠিক আছে। তাহলে y এর মানটা এখানে আছে 1 আর এখানে আছে 3, তাহলে ম্যাচ করাতে হলে এখানে অতএব x ইস টু y 3 দিয়ে গুণ করলে 6:3 হয়ে যাচ্ছে, অতএব উভয় পক্ষ থেকে লিখতে পারি x ইস টু y ইস টু z সমান 6:3:1, এইটা হচ্ছে 6:3:1 হচ্ছে, ঠিক আছে, এটাই অ্যান্সার হবে। এইভাবেই করতে হবে, ঠিক আছে। নেক্সট দেখো, এটা কতটা হলো, এটা 3-এরটা হয়ে গেল, কিন্তু এটা 3-এরটা হয়ে গেল, এটা 4-এরটা দেখো এবার। চারটা এবার 4-টা বলে দিয়েছে এবিসি ত্রিভুজের পরিকেন্দ্র ও, পরিকেন্দ্র মানে পরিবৃত্তের কেন্দ্র। তোমরা স্কেল পেন্সিল কম্পাস ইউজ করবে অবশ্যই চিত্রাঙ্কনের সময়। এ বি সি ত্রিভুজের পরিকেন্দ্র ও হয়, ঠিক আছে, এবিসি ত্রিভুজের পরিকেন্দ্র ও। আর কি বলা আছে, আর বলা আছে বিএসি 85 ডিগ্রি, বিএসি এইটা কত 85, বিএসি 85, আর বিসিএ 75, বিসিএ এটা 75, ঠিক আছে। তাহলে এই কোণটা কত হবে 160, এই কোণটা হয়ে যাচ্ছে 20 ডিগ্রি হয়ে যাচ্ছে, ঠিক আছে। ত্রিভুজের 3টে কোণের সমষ্টি 180 হয়। তাহলে ও এ সি কোণের মান কত, ও এ সি, ও এ সি এই কোণটার মান চেয়েছে, এই কোণটা, ঠিক আছে। সহজ দেখো, ত্রিভুজ এবিসি এর
প্রত্যেকটা পেজে কিন্তু 3টে করে জ্যামিতিক শর্ট কোশ্চেন থাকছে এই 2 নম্বরের। হ্যাঁ, ত্রিভুজ এবিসি এর পরিকেন্দ্র ও, ঠিক আছে। আচ্ছা, কোণ বিএসি 85 ডিগ্রি, কোণ এসিবি 75 ডিগ্রি। বিএসি 85, কোণ বিএসি 85 ডিগ্রি এবং কোণ বিসিএ বা এসিবি 75। অতএব কোণ এবিসি সমান কত? 180 মাইনাস 85 প্লাস 75 সমান 180 মাইনাস 160 সমান 20 ডিগ্রি। অতএব এসি বৃত্তচাপের ওপর, এসি বৃত্তচাপে কোণ এবিসি কেন্দ্রস্থ কোণ, কেন্দ্রস্থ কোণ এবং কোণ এওসি বৃত্তস্থ কোণ, ঠিক আছে। কোণ এবিসি, এবিসি আচ্ছা উল্টো হয়ে গেল, এবিসি বৃত্তস্থ কোণ আর এওসি কেন্দ্রস্থ কোণ, উল্টো হয়ে গেল। এবিসি বৃত্তস্থ কোণ আর এবিসি হচ্ছে বৃত্তস্থ আর এওসি এটা কেন্দ্রস্থ। অতএব কোণ এওসি সমান 2 কোণ এবিসি, বা কোণ এওসি সমান 2 ইন্টু এবিসি এর মান কত? 20 ডিগ্রি সমান 40 ডিগ্রি। তাহলে এই কোণটা 40 ডিগ্রি হয়ে যাচ্ছে, এই কোণটা। এবার দেখো এইটা একটা ত্রিভুজ, তো এওসি একটা ত্রিভুজ, ত্রিভুজ এওসি এর, ত্রিভুজ এওসি এর ওএ সমান ওসি, ঠিক আছে। যেহেতু একই বৃত্তের ব্যাসার্ধ, এর একই বৃত্তের ব্যাসার্ধ এখানে লিখে দেবে, যেহেতু একই বৃত্তের ব্যাসার্ধ ওএ সমান ওসি হয়। হ্যাঁ, তাহলে এই দুটো কোণ নিশ্চয়ই সমান হবে। অতএব কোণ ও এসি সমান কোণ ও সি এ সমান 180 থেকে 40 বিয়োগ করে তাকে 2 দিয়ে ভাগ। 180 থেকে 40 হলে এটা 140 ডিগ্রি বাই 2, তার মানে 70 ডিগ্রি অ্যান্সার আসছে। তাহলে ফাইনাল অ্যান্সার একবার লিখে নেবে, কোণ ও এ সি এর মান 70 ডিগ্রি, কোণ ও এ সি এর মান 70 ডিগ্রি আর কোণ এ ও সি এর মান 40 ডিগ্রি। এই দুটো মান চেয়েছে, ঠিক আছে। এটা দেখে নাও। এবার 5এরটা করবো আমরা। 5এরটা দেখো। পাঁচেরটা কি বলেছে দেখি। 5এরটা বলা আছে দুটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতার অনুপাত 3:4। দুটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতার অনুপাত, দুটি লম্ব বৃত্তাকার শঙ্কুর উচ্চতার অনুপাত, উচ্চতার অনুপাত কত বলা আছে? 3:4। 3:4 ধরি প্রথমটির উচ্চতা 3h একক এবং দ্বিতীয়টির 4h একক। প্রথমটির উচ্চতা 3h একক এবং দ্বিতীয়টির 4h একক, ঠিক আছে। আচ্ছা, তাদের ব্যাসার্ধের অনুপাত 2:3। ব্যাসার্ধের অনুপাত 2:3 ধরি প্রথমটির ব্যাসার্ধ 2r একক এবং দ্বিতীয়টির 3r একক, ঠিক আছে। প্রথমটির ব্যাসার্ধ 2r একক এবং দ্বিতীয়টির 3r একক। তাহলে কি বলেছে? বলেছে শঙ্কু দুটির আয়তনের অনুপাত। অতএব প্রথমটির আয়তন, আমরা আয়তনগুলো আগে বের করে নিই। প্রথমটির আয়তন, শঙ্কু বলেছে 1/3 পাই r স্কোয়ার, r এর জায়গায় 2r, r স্কোয়ার h, h এর জায়গায় 3h। আয়তনের একক হয় ঘন একক, সমান 3 3 কেটে দিলে 4, 2r তার হোল স্কোয়ার হয়ে যায় 4r স্কোয়ার, 4 পাই r স্কোয়ার h, এত ঘন একক। আর দ্বিতীয়টির আয়তন কত হবে? 1/3 পাই, আর এর জায়গায় এখানে 3r স্কোয়ার আর 4h,
এত ঘন একক। এটা 1/3 পাই ইন্টু 9r² ইন্টু 4h, এত ঘন একক। এটা 3 হয়ে যাচ্ছে, তাহলে 3 4 12 পাই r²h, এত ঘন একক। তাহলে অতএব লিখবে শঙ্কু দুটির আয়তনের অনুপাত, শঙ্কু দুটির আয়তনের অনুপাত কত হবে, সমান 4 পাই r²h ইস টু 12 পাই r²h। তাহলে পাই r²h, তাহলে 1:3 হয়ে যাচ্ছে, এক্স্যাক্ট 1:3 আসছে। ঠিক আছে, দেখে নাও, এটা 1:3 অ্যান্সার আসছে। পাই r²h উঠে গেল, 4:12 থেকে 1:3, 4 দিয়ে ভাগ করে দিলে 1/3। নেক্সট দেখো 6এরটা। 6এরটা কি বলেছে দেখে, যেখানে যে একক দেবার 2 নম্বর অঙ্কের ক্ষেত্রে হোক, 3 নম্বর অঙ্কের ক্ষেত্রেই হোক, 4 নম্বর অঙ্কের ক্ষেত্রেই হোক, প্রত্যেকটা অঙ্কের উত্তর লিখবে শেষে। হ্যাঁ, 2 নম্বর অঙ্কগুলো আমি যেগুলো উত্তর লিখছি না, কিন্তু শেষে তোমরা প্রত্যেকটা অঙ্কের উত্তর লিখে দেবে, 3 নম্বর 4 নম্বর প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে। আর প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে এককগুলো নিখুঁতভাবে দেবে, একক যেখানে যা দেবার সেগুলো নিখুঁতভাবে দেবে। 6এরটা দেওয়া আছে আর cos θ সমান 2√3 আর sin θ সমান 2। আর cos θ সমান 2√3, উভয় দিকে বর্গ করলে r² cos² θ সমান 2 2 4 3 12, আর আর sin θ সমান দেওয়া আছে এখানে 2, উভয় দিকে বর্গ করলে r² sin² θ সমান 4। এটা 1 দাও আর এটা 2 দাও, 1 প্লাস 2 করে পাই, 1 আর 2 যোগ করে পাই r² cos² θ প্লাস r² sin² θ, 12 প্লাস 4, বা r² কমন নিলে cos² θ প্লাস sin² θ সমান 16, বা r² সমান 16। অতএব r = প্লাস মাইনাস 4 চলে আসছে, r = প্লাস মাইনাস 4 আসছে। ঠিক আছে, এখানে আমরা প্লাস 4টাই গ্রাহ্য নেব। অতএব r = 4। থিটার মান চেয়েছে এখানে, এই যে দুটো মান আছে এখানে, আমরা যে কোনো জায়গায় থিটার মান পুট করে দিতে পারি। হ্যাঁ, যে কোনো জায়গা থেকে থিটার মান আনতে পারি। আর sin θ = 2 বলা আছে, আর এর মান 4, 4 sin θ সমান 2, বা sin θ সমান 2/4, বা sin θ সমান হাফ হয়ে যাচ্ছে, বা sin θ সমান sin 30 মান হাফ। অতএব θ সমান 30 ডিগ্রি। ফাইনাল অ্যান্সার লিখবে, অতএব r = 4 আর θ = 30 ডিগ্রি। ওকে, r = 4, θ = 30 ডিগ্রি। 6এরটা হলো। নেক্সট 7এরটা। 7এরটা দেখো, সাতেরটা কি বলেছে, বার্ষিক 10% চক্রবৃদ্ধি হার সুদে কত বছরে 10,000 টাকার চক্রবৃদ্ধি সুদ 3,310 টাকা হবে। সুদের হার 10%, আসল কত, আসল সমান 10,000 টাকা, সুদের হার সমান 10%, সুদ কত, সুদ 3,310 টাকা। চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে যেটা আমরা পাই সমূল চক্রবৃদ্ধি পাই, তাহলে সুদ আসল কত, সুদ আসল মিলে কত হবে, সমান 10,000 প্লাস 3,310 টাকা সমান 13,310 টাকা। শর্ত ধরি সময় লাগবে t বছর। অতএব শর্তানুসারে কি হবে, শর্তানুসারে p × 1 প্লাস r/100 তারপরে t = 13310, বা এটা কেটে গেল 1 প্লাস 1/10 তারপরে 3 সমান 13310/10000, এটা কেটে গেল, বা এটা 10 লসাগু,
10 আর 11 হয়ে যাবে। এইটা 11/10 পাওয়ারে 3, উভয় পক্ষ তুলনা করলে t = 3 চলে আসছে। তাহলে ফাইনাল অ্যান্সার লিখে দেবে যে ফাইনাল অ্যান্সার লিখবে যে 3 বছরে 10,000 টাকার চক্রবৃদ্ধি সুদ 3,310 টাকা হবে। উত্তরটা প্রত্যেকটা অঙ্কের শেষে উত্তর কিন্তু অবশ্যই লিখবে। আমি অঙ্কটা কষে দিচ্ছি, উত্তরটা কিন্তু প্রত্যেক অঙ্কের শেষে অবশ্যই লিখবে যে 3 বছরে 10,000 টাকার চক্রবৃদ্ধি সুদ 3,310 টাকা হবে। ওকে, নেক্সট দেখো পরেরটা, 8এরটা। এটা শুধুমাত্র সুদ বলা ছিল, আমাদের সুদ আসল বের করে নিতে হবে, কারণ চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে যে ফর্মুলা সেখান থেকে আমরা সমূল চক্রবৃদ্ধি পাই। 8এরটা বলেছে 13 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট ও কেন্দ্রবৃত্তের এবি একটি জ্যা, এবি 10 সেমি হলে কেন্দ্র থেকে জ্যায়ের দূরত্ব কত? 8। বৃত্তের ছবি, যে কোনো ছবি তোমরা আঁকবে, স্কেল কম্পাস ইউজ করবে। ব্যাসার্ধ 13 সেমি বলেছে, বৃত্তের ব্যাসার্ধ বলেছে 13 সেমি, মানে যে জ্যাটা সেটা ব্যাসার্ধের চেয়েও ছোট, তার মানে অনেকটাই দূরে হবে। এইটা এর উপর লম্ব হবে, এইরকম হবে, এইটা ও এ বি সি। ঠিক আছে, তোমরা স্কেল পেন্সিল কম্পাস ইউজ করবে যে কোনো ছবি আঁকতে হলে পরীক্ষার খাতায়। ধরা যাক ও কেন্দ্রবৃত্তে ও এ ব্যাসার্ধ এবং এ বি জ্যা, অতএব ও এ সমান 13 সেমি আর এ বি সমান 10 সেমি। ঠিক আছে, ব্যাসার্ধ বলেছে 13 সেমি এবং জ্যায়ের দৈর্ঘ্য 10 সেমি। ও বিন্দু থেকে এ বি এর ওপর OC লম্ব অঙ্কন করা হলো। অতএব AC সমান BC সমান, এটা যেহেতু 10 সমান দুভাগ হবে, 5 সেমি হয়ে যাবে। ঠিক আছে, লম্ব অঙ্কন করা হয়েছে। অতএব ত্রিভুজ AOC সমকোণী ত্রিভুজ, AOC সমকোণী ত্রিভুজ হয়েছে। তাহলে অতএব OC² প্লাস AC² সমান OA² বা OC কত? OCর মানটাই চেয়েছে, ACর মান 5 = OA হচ্ছে 13, বা OC² = 13 × 169 মাইনাস 25, বা OC² সমান 144, বা OC = ±12, অতএব OC সমান 12 আসছে। তাহলে এবার অ্যান্সারটা লিখে দেবে যে বৃত্তের কেন্দ্র থেকে জ্যায়ের দূরত্ব 12 সেমি, বৃত্তের কেন্দ্র থেকে জ্যায়ের দূরত্ব 12 সেমি। ওকে, এটা অ্যান্সার লিখবে অবশ্যই, প্রত্যেকটা অঙ্কের উত্তর অবশ্যই লিখবে। নেক্সট দেখো, এটা 8এর হলো 9এর। নয়ের কি বলেছে? একটি ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল 216 বর্গমিটার হলে ঘনকের আয়তন কত? ধরি ঘনকের বাহু সমান a মিটার, মিটার একক দেওয়া আছে। অতএব ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল = 6a² বর্গমিটার। প্রদত্ত সমগ্র তলের ক্ষেত্রফল 216 বর্গমিটার। শর্তানুসারে 6a² = 216 হয়ে যাবে, বা a² সমান 216/6, বা a² সমান, এটা 36 হচ্ছে, বা a সমান ±6, অতএব a সমান 6। অতএব ঘনকের বাহুর দৈর্ঘ্য
6 মিটার। ঠিক আছে, ঘনকের বাহুর দৈর্ঘ্য 6 মিটার। অতএব ঘনকের আয়তন সমান 6 কিউব এত ঘনমিটার। ঘনকের আয়তনের সূত্র বাহু কিউব হয়। ঠিক আছে, 6 কিউব, 6 পাওয়ারে কিউব মানে 216 হয়। 3টে 6-এর গুণফল, 3টে 6-এর গুণফল গুণ করে দেখবে 216 হবে। 216 ঘনমিটার। ঠিক আছে, এটাই উত্তর হবে। 216 ঘনমিটার, আয়তনের একক ঘনমিটার হয়। ওকে, নেক্সট দেখো 10এরটা। 10এরটা দেখো। কি বলেছে দেখি 10এরটা। 10এরটা বলা আছে P/Q = 5:7। P/Q = 5:7। অতএব P/Q সমান 5/7 বা P/5 সমান Q/7 = K ধরি, K ≠ 0। অতএব P = 5K আর Q = 7K। আবার কি বলা আছে? বলা আছে P - Q = -4। P - Q = -4। P এর মান 5K -7K সমান -4 বা -2K সমান -4। মাইনাস কেটে দেওয়া হলো। K = 4/2 বা K = 2 আসছে। K = 2। ঠিক আছে, K = 2 আসছে। তাহলে 3P + 4Q এর মান চেয়েছে। অতএব 3P + 4Q সমান 3 ইন্টু, তাহলে এখানে PQ এর মান বের করা হয়নি, PQ এর মান বের করে নিই। অতএব P = কত? 5K। তাহলে 5 × 2 10 আর Q = 7K। তাহলে 7 × 2 এটা 14। ঠিক আছে, তাহলে 3 ইন্টু P এর মান 10 প্লাস 4 ইন্টু Q এর মান 14। তাহলে 3 × 10 = 30, 4 × 14 = 56। 86 অ্যান্সার এইটা আসছে। তাহলে শেষে লিখবে 3P + 4Q এর মান 86। নেক্সট দেখো 11টা। 10এরটা হয়ে গেল, দেখে নাও। 11টা শুরু করছি। ওটা কি বলেছে দেখে। একটি ঘনকের কর্ণের দৈর্ঘ্য 6 সেমি, ঘনকের সমকোণের ক্ষেত্রফল। ঘনকের কর্ণের দৈর্ঘ্য 6 সেমি। তাহলে ঘনকের বাহু জানা থাকলে আমরা কর্ণ বের করতে পারি তার সঙ্গে √3 গুণ করে, কারণ ঘনকের কর্ণ = √3 × বাহু। তাহলে যদি ঘনকের কর্ণ জানা থাকে, বাহু বের করতে হয়, তাহলে কর্ণ = √3 × বাহু। তাহলে বাহু = ঘনকের কর্ণ বাই √3, কর্ণকে √3 দিয়ে ভাগ করতে হয়। অতএব ঘনকের বাহু সমান 6/√3 এত সেমি সমান 2√3 হয়ে যাবে। 2√3 সেমি আসছে। ঠিক আছে, 2√3 সেমি। এবার দেখো ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল। অতএব ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল সমান কত হয়? 6 × 2√3² এত ঘন সেমি। এত ঘন সেমি হচ্ছে ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল। 6 × 2√3²। ঘনকের বাহু পেয়ে গেছি। তাহলে 2√3² মানে কত? 2 × 2 = 4, 3 × 4 = 12 এত ঘন সেমি। তাহলে 72 ঘন সেমি অ্যান্সার আসছে। এটাই অ্যান্সার আসছে। একদমই সহজ অঙ্ক, ছোট্ট অঙ্ক। দেখো সমগ্রতলের ক্ষেত্রফল। আচ্ছা, এটা আমরা ক্ষেত্রফলটা ঘন সেমি লিখেছি। ক্ষেত্রফলের একক বর্গ সেমি হয়, বর্গ হবে বর্গ সেমি। আয়তনের একক ঘন সেমি, ক্ষেত্রফলের একক বর্গ দিয়ে হবে। বর্গ সেমি, বর্গ মিটার এইরকম। নেক্সট দেখো
শেষেরটা, এই পেজের 4 দাগের শেষ অঙ্ক দেওয়া আছে ওয়াই ইজ ইকুয়াল টু এক্স আই মাইনাস 25/10। তাহলে ওয়াই রাশিবিজ্ঞানের অঙ্ক দেওয়া আছে এক্স আই মাইনাস 25/10। অতএব তাহলে এ সমান কত হয়ে যাবে, এ 25 আর এইচ সমান 10, এইটা হবে এ 25 আর এইচ 10, ঠিক আছে। আচ্ছা, তাহলে সামেশন অফ এফ আই ওয়াই আই ইজ ইকুয়াল টু 20, সামেশন অফ এফ আই ওয়াই আই ইজ ইকুয়াল টু 20, এটা আছে সামেশন অফ এফ আই ওয়াই আই 20। হ্যাঁ, আচ্ছা, সামেশন অফ এফ আই 100, সামেশন অফ এফ আই সমান 100। অতএব এক্স বার ইজ ইকুয়াল টু কত হবে, এক্স বার ইজ ইকুয়াল টু ফর্মুলা হচ্ছে এ প্লাস সামেশন অফ এফ আই ওয়াই আই বাই সামেশন অফ এফ আই ইন্টু এইচ। তাহলে এর মান কত 25 প্লাস এটা হয়ে যাচ্ছে 20 বাই 100 ইন্টু 10, এই শূন্য কাটলো, এই শূন্য কাটলো, 25 প্লাস 2 সমান 27 আসছে। এর সাথে সাথেই তোমরা লিখে দেবে যে এক্স বারের মান 27, ওকে, এক্স বারের মান 27, এর সাথে সাথে লিখে দেবে এটা। তাহলে 4 দাগের সমস্ত অঙ্ক কমপ্লিট হয়ে গেল। আমরা আজকের ক্লাস এখানেই স্টপ করছি। প্রত্যেকটা পেজের কোশ্চেন আমরা সলভ করে দিয়েছি 36 নম্বর করে, ভালো করে প্র্যাকটিস করবে, তোমাদের সামনেই পরীক্ষা, তো বারবার অঙ্কগুলো প্র্যাকটিস করবে। একই অঙ্ক অনেক পেজে রিপিট আছে, সুবিধা হবে কিছু, কারণ অঙ্কের পরিমাণ কমে আসছে সংখ্যায়। তো এই যতগুলো পেজ করে দিলাম, 18টা পেজ সলভ করলাম, এগুলো খুব ভালো করে প্র্যাকটিস করলে আশা করি তোমরা 36-এ 36 প্রত্যেকেই তুলে নিতে পারবে। সবার জন্য বেস্ট অফ লাক রইল। আজকের ক্লাস এখানেই স্টপ করছি। থ্যাংক ইউ।